সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসলা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদ এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর সেই আলোচনায় অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন শিরিন সুলতানা, সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব। আজকের দিনের সবচেয়ে উল্লেখযোগ্য সংবাদ, আমি আপনার কাছে যেতে চাই সারোয়ার তুষার, আপনারা আন্দোলন করছিলেন কয়েকদিন থেকে, জুলাইয়ের পর থেকে আমরা এই দাবিটি ছিল আপনাদের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। সেটি কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং 2009 যে সন্ত্রাস দমন আইনটি রয়েছে সেটির একটি ধারা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল, এখন আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এই দাবি আপনাদের আদায় হয়েছে, এটি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ এবং আপনাকে শুভেচ্ছা। এটা তো আরও আগেই করা উচিত ছিল, মানে গণ অভ্যুত্থানের পরেই এই সমস্ত ক্ষেত্রে আমি অন্যান্য দেশের উদাহরণগুলো দেখছিলাম, তিউনিশিয়া, মিশর, সিরিয়া কিংবা পশ্চিমের দেশের মধ্যে জার্মানি, ইতালি, এই সমস্ত দেশে এরকম বড় বড় মাস কিলিং যারা সংগঠিত করেছে, এই দলগুলো 1-2-2.5 মাসের মধ্যেই তাদের ব্যাপারে পরবর্তীত সরকার সিদ্ধান্ত নিয়েছে। তো আমাদের এখানে সেটা নানা কারণে হয় নাই, তার কতগুলো কারণ ছিল। এখন আবারও গণদাবির মুখে, বিপ্লবী ছাত্র জনতার দাবির মুখে এই দাবিটা তারা মেনে নিয়েছে। তো সেটা একটা ভালো দিক, কিন্তু অনেকগুলো ইস্যু এখনও রয়ে গেছে। যেমন আজকে আপনি যেটা বলছেন এক্সিকিউটিভ অর্ডারে, এটা ঠিক এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু নিষিদ্ধ হয় নাই। এটা সন্ত্রাস বিরোধী আইনের বলা হয়েছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ বা স্থগিত থাকবে, এবং বিচারিক প্রক্রিয়ায় যেটা আইসিটি অ্যাক্ট আছে, অ্যাক্টের সংশোধন হবে, দল বিচারের প্রভিশন অন্তর্ভুক্ত হবে। আর এর বাইরে হচ্ছে আপনার যেটা বলেছে যে জুলাই ঘোষণাপত্রটা 30 কর্মদিবসের মধ্যে তারা দেওয়ার চেষ্টা করবে। এখন সবচেয়ে বড় জিনিস, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার কথা ব্যাপার দিকে যেতে হবে। কারণ এই দল আগামীতে নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্ন কিন্তু এখন অমীমাংসিত, এবং এটার ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচন কমিশনকে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ আওয়ামী লীগকে আপনি যদি আগামী নির্বাচনে রাখেন, তাহলে আমরা যে আশঙ্কার জায়গা থেকে আন্দোলনটা করেছি, আশঙ্কাটা কিন্তু থেকে যাবে। আমি এইটা আলোচনা করবো, আওয়ামী লীগের রাজনীতি নির্বাচনের বিষয়টা বা নিবন্ধনের বিষয়টা আমি আপনার কাছে যাই, আপনার কাছে আসবো। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, যদিও রাজনৈতিক দলের নিষিদ্ধের বিপক্ষে ছিল বিএনপি, সে কিন্তু আওয়ামী লীগের বিচার তারা জানিয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের ফলাফল আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করবেন, বা এই মাঠের পরিস্থিতি আসলে কি হবে? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে বাংলা বিষয়ের সকল দর্শক শ্রোতাকে অনেক অনেক ধন্যবাদ। না, আপনি প্রথমে যে কথাটি বললেন যে বিএনপি এর বিরুদ্ধে ছিল, কথাটা কিন্তু ঠিক নয়। আজকেও আপনি দেখবেন যে আমাদের পার্টির মহাসচিব, তিনি কিন্তু আপনার চট্টগ্রামের যে তারুণ্যের সমাবেশ, সেখানেও তিনি বলছেন আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই। এখন বিষয়টা হলো যে মানে বর্তমান সরকারের বিষয়টা এমনভাবে চলে গিয়েছিল, মনে হচ্ছিল যে বিএনপিকে ছাড়া এটা তারা নিষিদ্ধ করতে পারবে না। এবং একটা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির উপরে দোষ চাপানোর একটা বিষয় মনে এখানে চলে এসেছিল। এবং আমরা কিন্তু বারংবার বলেছি, এবং আমাদের পার্টির বড় সিনিয়র নেতারা বলেছেন যে আমরা আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে নির্যাতিত আমরা গত 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছে, আমাদের 60 লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমাদের প্রায় 20,000 নেতাকর্মী হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে আমাদের সহ, এবং আমাদের প্রায় 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, এবং আমার বিরুদ্ধে এই ধরনের 72টা মামলা। তা আমরা যেভাবে মানে মামলা, হামলা এবং নির্যাতনের শিকার হয়েছে, তা আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবো না কেন? এটা কোনো কথাই না। আসলে আমরা যেটা বারবার বলেছি, আমাদের দলের মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এটা সরকারের সদিচ্ছা, এবং এটা হলো যেহেতু এটা মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের ভিতরে মামলা চলছে, এবং এটা সরকার, আইন বিচারালয় এবং আপনার নির্বাচন কমিশন এদের ইখতিয়ারভুক্ত ছিল, এবং দেখেন আজকে ঠিকই তাই হলো। কিন্তু আমি আবার আসবো, একটু বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আপনি যেটা বলছিলেন আওয়ামী লীগ প্রসঙ্গে। জি, আমি যেটা বলছিলাম যে আজকে যে বিষয়টি হলো যে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক সেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এটা তো আগেও করতে পারত, এই এতদিন লাগলো কেন? এবং যারা আজকে আন্দোলন করছে, যে আপনার নাগরিক শক্তি, যারা নাহিদ বা যারা সার্জিদ আলম, যারা হাসনাত যারা আছে, তারা তো এই সরকারের অংশই।
নাহিদটাও কিছুদিন আগে মাত্র পদত্যাগ করে আসছে, এখনও তাদের অংশীদারিত্ব 2-3 জন আছে এই উপদেষ্টা পরিষদের। তাহলে আমরা যেটা বিএনপি বলেছিলাম যে এটা তো সরকারেরও কেন্দ্রিক ইচ্ছা হলেই তারা ছাত্রলীগের মতো তারা এটা করতে পারে। এখন আজ সেটাই হলো, বা এখানে ধরুন আইন আদালতের তাদের মামলা, যে মানবাধিকার লঙ্ঘনের যে মামলাগুলো আছে সেটা আইন আদালতের মাধ্যমে তারা করতে পারতো। তা আমরা কিন্তু এটা বারবার বলেছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো চেয়েছিল এখানে একটা রাজনৈতিক ঐক্যমত, সেই জায়গাটায় বিএনপি তো বলেছিল কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। না, এভাবে কিন্তু বলা হয়নি যে আমরা বলেছি যে আমরাও আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, তবে সেটা এইভাবে বলেছি যে যদি সরকার ইচ্ছা করলে করতে পারে, বা রাজনৈতিক দলগুলো যদি সকল রাজনৈতিক দল যদি একমত হয় তাহলে তারা সেটা করতে পারে, এবং আপনার সরকার ওইখান থেকে ইচ্ছা পোষণ করলে করতে পারে, আইন আদালতের মাধ্যমে করতে পারে, নির্বাচন কমিশন থেকেও তারা বাতিল করতে পারে, যেটা আজকে যেটা হলো। তা এটা আগে হলো না কেন, এটা তো আমাদেরও প্রশ্ন। আমরাও বলছিলাম যেটা আগে হওয়া দরকার ছিল। আসলে সবসময় আমরা দেখছি যে আসলে এখন বিএনপির বড় রাজনৈতিক দল, এখন সবার নজর বিএনপির দিকে, এবং বিএনপিকে বিতর্কিত করা বা বিএনপিকে একটা যে কোনো একটা প্রসঙ্গে এনে সবসময় বিএনপিকে মানে জনগণের দাবির বিপরীত মুখে দাঁড়া করার একটা প্রবণতা আমরা মানে এই সরকার আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, বা এই যারা আন্দোলন করছে তাদেরও একটা লক্ষ্য করছি। এই সরকারের প্রতি তো বিএনপির সহানুভূতি রয়েছে, অবশ্যই এই সরকারের বিএনপির সমর্থনই তো এই সরকার আছেন, বা আমরা যে আমাদের পুরো সমর্থন দিয়েছি, এবং আমরা তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালও বলেছে এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, এবং তাদের সহযোগিতা যেখানে প্রয়োজন আমরা করবো এবং করছেও তাই। সারার তুষার, বিএনপি এই দাবির সঙ্গে একমত ছিল। বিএনপি বলছে যদিও আপনারা রাজপথে ছিলেন এবং আপনার সঙ্গে আরও কিছু রাজনৈতিক দল ছিল, সেগুলো নিয়েও যথেষ্ট সমালোচনা ছিল, অর্থাৎ যেই রাজনৈতিক দলে নিষিদ্ধ হওয়ার কথা ৭১-এর ঘটনায় সেই রাজনৈতিক দলটি আপনাদের সাথে ছিল, এই ধরনের একটা নেগেটিভ তৈরি করা হয়েছিল এই গত কয়েকদিনের আন্দোলনে। এই দল সাথে তো এই দল ছিল না, তাদের ছাত্র সংগঠন ছিল, আর এই দলের কোনো আনুষ্ঠানিক আমি কোনো সমর্থন বা এরকম কিছু দেখি নাই। কিন্তু এই দলের সাথে তো বিএনপিরই লম্বা সময়ের রাজনীতি করেছে। ইভেন সর্বশেষ 2024 সালের জুলাই মাসে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, মানে পরিষ্কার লেখা ছিল জামায়াতে ইসলাম সহ অন্যান্য ধর্মপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্য করব। তো এটা নিয়ে তো তখন প্রশ্ন ওঠে নাই, বা আগে এখন যেটা হয়েছে কি যে বিএনপি এটা সবচেয়ে বড় ভিকটিম, যে বিএনপি জামাত বিএনপি, একসময় বিএনপি হাইফেন জামাত, তারপর জামাত একসময় হয়ে গেল জামাত হাইফেন বিএনপি। এই অপরাজনীতির সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি। দুর্ভাগ্যজনকভাবে এখন এটা মানে ওই যেহেতু আপনাকে সেকুলার এবং ইসলাম এভাবে রাখতে হবে, এখন ওই খেলাটাই আরেকটা ফরম্যাটে খেলার চেষ্টা করা হচ্ছে, এবং বিএনপিকে এখন একটা মানে মহা সেকুলার দল বানানোর চেষ্টা করা হচ্ছে আর কি, মানে যেটা আওয়ামী লীগের একটা রিপ্লেসমেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু বিএনপির রাজনীতির জন্যই ক্ষতিকর। তো আমি আশা করি যে বিএনপির ব্যাপারে সচেতন আছে, এবং এই যে এরকম জামায়াত ইসলাম নিয়ে যে রাজনীতিটা বাংলাদেশে করার চেষ্টা করা হয়, আমাদের দিক থেকে আমরা খুব পরিষ্কার বলেছি যে বাংলাদেশের 24 যেমন নন নেগোসিয়েবল, 71 আমাদের আরও বড় ঘটনা, আমাদের ফাউন্ডেশন। এটাকে নিয়ে কোনো বিতর্ক করা কিংবা এটা নন নেগোসিয়েবল, এটাকে নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন না, এটাকে অস্বীকার করেও এখানে রাজনীতি করা সম্ভব না, ঠিক আছে? ফলে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, এটা আমরা সবসময় বলেছি, এটার ব্যাপারে আমাদের কোনো গোপনীয়তা নাই। কিন্তু যেটা হয়েছে যে 2013 সালের এই যুদ্ধাপরাধীদের যে বিচারের যে ব্যাপারটাকে আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে, সে জাস্টিস করে নেই, উল্টো এইটাকে সে ক্যাশ করে তার নিজের ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করা হয়েছে। অভিযুক্তদের সন্তানদেরকে গুম করা থেকে শুরু করে স্কাইপি কেলেঙ্কারি কত কিছু তারা করেছে, মানে পুরাই একটা বিচারিক প্রক্রিয়াটাকে, ন্যায্যতার একটা দাবিটাকে সে তার দলের আপনার ফ্যাসিবাদ করার জন্য এবং যুদ্ধাপরাধীর বিচার করেছে, সুতরাং আমাকে 3 টার্ম নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে দাও, এরকম একটা জায়গায় নিয়ে গেছে। ফলে জামায়াত ইসলামী কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে। হ্যাঁ, কিন্তু হ্যাভিং সেইড দ্যাট আমি আবারও বলতেছি যে তাই বলে 71কে অস্বীকার করবেন বা 71কে আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন সেরকম বাস্তবতা কিন্তু বাংলাদেশে নাই। 71-24 একটা ধারাবাহিকতাতেই ঘটছে। ফলে 24-এ তাদের উপস্থিতি ছিল, অংশগ্রহণ ছিল, অবদান আছে, সব ঠিক আছে, তারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত ছিল, এগুলো সবই ঠিক আছে। কিন্তু 71 প্রশ্নকে তারা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অস্বস্তি জায়গা থেকে আপনি প্রশ্নটা করলেন, এই অস্বস্তিটা কিন্তু থেকেই যাবে, তাদেরকে এটা পরিষ্কার করতে হবে। বিষয়টা যে আপনারা তো আন্দোলন করতে হয়েছে, আপনারা এর আগে আন্দোলন করছে, মানে আন্দোলন করতে হলো কেন আওয়ামী লীগের এই নিষিদ্ধের জন্য? এটা তো আপনাদের এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি সবার জনসমর্থন এসেছে সেই জায়গায় তো তাদের একটা ম্যান্ডেট ছিল এটি করা। রাইট, এটা করা আমি সেটা আগেই বললাম যে এটা আরো আগেই করা উচিত ছিল। এই সরকারের প্রথম 1 মাসের যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল তার মধ্যে এটা ছিল একটা। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে সেটা ঘটে নাই, কারণ বাংলাদেশ তো গণ অভ্যুত্থান সম্পর্কে অনভিজ্ঞ। মানে গণ অভ্যুত্থানের পরে কি করতে হয় আপনি দেখবেন, আমাদের পরে সিরিয়ায় গণ অভ্যুত্থান ঘটেছে এবং বাশার কিন্তু একইভাবে রাশিয়ায় পালিয়ে গেছে, এবং সেখানে ওই সরকার এসে প্রথমেই
যে কাজগুলো করেছে তার মধ্যে একটা হচ্ছে বাশারের পার্টিটাকে নিষিদ্ধ করা। এটা আমাদের দেশে করা যায় না, বিকজ আমাদের দেশে রাজনৈতিক দল, বেসামরিক এবং সামরিক এস্টাবলিশমেন্ট তাদের এইটার ব্যাপারে অনীহা ছিল, আপত্তি ছিল, এবং সরকারের ভেতরেও সব উপদেষ্টারা অনেকে মানবাধিকারের নাম দিয়ে ভেবেছে যে দলকে কীভাবে নিষিদ্ধ করা যায়। কিন্তু আমরা উল্টো প্রশ্ন করেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কিনা, এটা তো আপনাকে আগে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে। জাতিসংঘ দ্বারা স্বীকৃত তারা এত বড় একটা গণহত্যা ঘটিয়েছে। ধরেন বিএনপি তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, বিএনপির 5,000-এর মতো নেতাকর্মীকে তারা শুধু হত্যা করেছে, আমি গুমের কথা বাদ দিলাম। তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে, কখনো কখনো সেটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতেও লিপ্ত হয়, কিন্তু প্রতিদ্বন্দ্বী দলকে এইভাবে অ্যানাইহিলেট করতে চাওয়া, নির্মূল করতে চাওয়া, বিএনপির বেগম খালেদা জিয়াকে তারা যেভাবে হাউস অ্যারেস্ট করে প্রায় মেরে ফেলার উপক্রম করেছিল, শেখ হাসিনা তো বলেইছে যে এই মহিলা মারা যায় না কেন, এই ধরনের মন্তব্য তাদের মুখে আমরা শুনেছি। তাহলে এটা তো কোনো রাজনৈতিক দল না, প্রতিপক্ষতা থাকে, কিছু কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এইরকম আচরণ কেউ করে না। সুতরাং আওয়ামী লীগ একটা পিওর সন্ত্রাসী গোষ্ঠী, এবং কিন্তু এইটা আমাদের বোঝাতে আমাদের যে এস্টাবলিশমেন্ট আছে, এই এস্টাবলিশমেন্টে আপনি জানেন পুরনো আওয়ামী লীগের সেদিনও আব্দুল হামিদকে কারা পালাতে গেলে, এগুলো তো এখন ওপেন সিক্রেট। এটা কিন্তু সরকারকে শুধু দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, সরকার এটা ঠেকাতে পারে নাই, এটা সরকারকে দায় নিতে হবে, কিন্তু সরকারই কাজটা করে নাই, কাজটা করেছে গোয়েন্দা সংস্থার লোকজন, ঠিক আছে? এবং এখানে প্রচুর আওয়ামী লীগের লোকজন আছে, মানে পুরনো আওয়ামী লীগের লোকজন, এরাই আসলে আব্দুল হামিদকে দেশ থেকে পালাতে সাহায্য করেছে, এবং আরও আপনার আওয়ামী লীগের যে লোকজন এর আগে পালিয়ে গেছে তাদেরকে কিন্তু এরাই পালিয়ে যেতে সাহায্য করেছে। ফলে এখানে সরকারের আসলে দ্বিমুখী ফাইট দিতে হচ্ছে। একটা হচ্ছে পুরনো এস্টাবলিশমেন্ট, আগে যেমন রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, প্রশাসন একই একটা জায়গায় ছিল, এখন কিন্তু তাই বাস্তবতা সেটা না, রাষ্ট্র এবং সরকার আলাদা হয়ে গেছে। সরকারকে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের সাথে ফাইট করতে হচ্ছে। রাষ্ট্র মানে পুরনো রাষ্ট্রযন্ত্র, এস্টাবলিশমেন্ট, এরা এখনও পুরনো পাওয়ারটাকে টিকিয়ে রাখতে চায়। অন্যদিকে সরকারের কিছু সংস্কার এজেন্ডা আছে, এটা নিয়ে কিন্তু টানাপোড়েন আছে সরকারের ভেতরে দৃশ্যমান। আপনি দেখবেন যে এই সরকারের ভেতরেও যারা উপদেষ্টা পরিষদে আছে, এদের সবার মোটিভ কিন্তু এক না। একটা বিচিত্র পরিস্থিতি। একটা রাজনৈতিক দল হলে যখন সরকারে যায় তখন তারা যেমন একই অভিমুখে থাকে, এই সরকার কিন্তু সেরকম না। তো যেটা ভালো দিক সেটা হচ্ছে যে জনগণের এবং ছাত্র জনতার দাবির মুখে চাপ প্রয়োগ করে ওই যে পুরনো এস্টাবলিশমেন্টের যারা আসলে একটা অল টাইম একটা কু করার বা প্রতিবিপ্লব করার ধান্দায় থাকে, তারা কিন্তু এখন আপনার একটু পিছু উঠতে বাধ্য হয়েছে এবং জনগণের চাওয়াটা সামনে এসেছে। এটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে অনেক। ভাই, যে রাজনৈতিক মাঠে এক ধরনের অনৈক্য বা রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা, এইসব কারণেই এই যে আব্দুল হামিদের দেশ ত্যাগ বা সরকারের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা রয়েছে কিনা? হ্যাঁ, আপনার সরকারের মধ্যে যে কতটুকু বিশৃঙ্খলা আছে সেটা তো আপনার আব্দুল হামিদের এই দেশ থেকে মধ্য দিয়ে আর বোঝা যাচ্ছে। আর প্রশাসনে আপনার এখনও পুরোপুরি আওয়ামী ঘরানার লোকেরাই বেশি, এবং এদের ব্যাপারে আমার মনে হচ্ছে যে এদের সরানোর চাইতে মনে হচ্ছে যে বিএনপিকে ইয়া করাটাই, মানে বিএনপিকে বেকায়দা ফেলানোর মনে হতেছে, মানে সরকার একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি এই জন্য বলছি, আপনি সচিবালয়ে আপনি গেলে দেখবেন যে বিএনপির কোনো লোকজনকে কিন্তু, মানে বিএনপি যারা দীর্ঘদিন ডিপ্রাইভ ছিল, যাদেরকে প্রশাসনে ভালো জায়গা দেওয়া যেত, তাদের ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত হচ্ছে না। বরং 2-4 জন যারা প্রথম দিকে ছিল তাদেরকেও সচিবালয় থেকে মোটামুটি মানে ভালো কোনো পজিশনে বিএনপির লোকজন নেই, হয় জামাত শিবিরের লোকজন অথবা আওয়ামী লীগের লোকরা, ওরাই আছে। তো সেখানে এই প্রশাসনে যদি আপনার এই সরকারের তো প্রথমেই ছিল প্রশাসনে মানে নিরপেক্ষ, অন্তত যেহেতু তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না, সেখানে বিএনপি, জামাত বা আরও যারা আছে তাদের লোকজনকে সেখানে প্রদান করা। কিন্তু আমরা দেখছি যে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারে আছে, এবং দেখবেন যে এই 5ই আগস্টের পরে যেভাবে এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যেভাবে মানে এদের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল, হ্যাঁ, তারপর প্রথম দিকে ভেবেছিলাম যে হয়তো তারা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে তারপরে তো ধীরে ধীরে আস্তে আস্তে চলমান প্রক্রিয়াতে যাচ্ছি, এবং লাস্ট গেলেন এই আব্দুল হামিদ সাহেব, প্রেসিডেন্ট আপনার আব্দুল হামিদ সাহেব। কিন্তু কথা হলো যে এটা কি আপনার সরকারের লোকজন জানে না, বা এই প্রশাসনের লোকজন কি জানে না? ইতিমধ্যে তো আপনার সোশ্যাল মিডিয়ায় চলে এসছে যে আপনার সিআইডির প্রধান বা এসবির প্রধান তিনি জানতেন, এবং ওই আপনার এয়ারপোর্টের ভিতরে যারা আপনার সিভিল এভিয়েশনে যারা আছে তাদের অনেকেই তারা জানতেন, এবং দেখা গেল যে মানে নিচের লেভেলে কয়েকজন লোককে শাস্তি দিয়ে আসল জায়গা থেকে তারা সরে আসতেছে, এই আসল জায়গা থেকে তাদের জনগণের দৃষ্টিকে সরিয়ে ফেলতে যাচ্ছে। আসলে আমার মনে হচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে বা হয়েছে, হ্যাঁ, এটা একটা দৃশ্যমান বোঝা যাচ্ছে, যে তা না হলে একজন মানে এরকম যিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যার যিনি আসামি, এবং যার ব্যাপারে কিশোরগঞ্জের এসপি প্রায় দীর্ঘদিন আগে, প্রায় মাসখান আগে তার আপনার এয়ারপোর্টে তার ব্যাপারে ইয়ের জন্য আপনার ফ্লাইট
করার জন্য নিষিদ্ধ করা হলো। দেখা গেল যে পরবর্তীতে দেখা গেলো যে আব্দুল হামিদের নাম বাদে অন্যদের মানে ইমিগ্রেশন চেক করলো, তাহলে ইমিগ্রেশন আসলো উপর থেকে, তারা পারমিশন দিল। এখন দেখা যায় এসবির প্রধান তিনি পারমিশন দিয়েছেন, তারপর যে তিনিও পারমিশন দিয়েছেন। এখন দেখা গেলো যে তারা শাস্তি পেল না, বা পেলো যে কিশোরগঞ্জের এসপি সে পেলো, এবং আপনার সিভিল এভিয়েশনের নিচের দিকে কর্মকর্তারা শাস্তি পেলেন। এবং আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে আমি জানি না। যে এই যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে বলবে যে আমি জানি না, বা তার দপ্তরের সে জানে না। আপনি দেখেন আজকে যে এই উপদেষ্টাদের দুজন উপদেষ্টা আপনার স্থানীয় সরকারের যে আসিফ মাহমুদ এবং আপনারা যে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, তাদের দুজনে এপিএস দুর্নীতি যায়, তাদেরকে বরখাস্ত করা হলো। এখন আপনার একটা আমরা যেটা বলি, যেটা আজকে গণতান্ত্রিক সরকার যদি থাকতো তাহলে কি হতো, তাহলে তাদেরকে পদত্যাগ করানোর কথা বলা হতো। এই নিদর্শন কি আছে আমাদের দেশে? থাকবে না কেন? তাহলে এই এত বড় আন্দোলন করলো, এই আন্দোলনের প্রতি এটা প্রত্যাশাই করতে পারি আমরা। এখন যদি আগের মতোই সরকার চলে, তাহলে এত মানুষের শ্রম, এত তারিখে এগুলো সব বৃথা যাবে না? আমরা তো প্রত্যাশা করেছি, তারপরে তো আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ, সেটি এনসিপির বিরুদ্ধে যেমন রয়েছে, আপনাদের বিরুদ্ধে রয়েছে। এখন আপনারা ওই যে বললাম যে আমরা তো যে আপনার মিডিয়া তো এখনো আগের মতো স্বাধীন না। হ্যাঁ, সেটাই তো বললাম যে বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আছেই, এবং সেটা আপনার মিডিয়া বলেন, আপনার প্রশাসনে বলেন, আপনার সব জায়গায় বিএনপিকে দেখাতে হবে। এখন দেখা গেল যে সাধারণ ওই যে আপনাদের এখানে আসার পর অনেকে বলছে যে আমার জায়গা আওয়ামী লীগ দখল করেছে। এখন যদি বিএনপির লোকের জায়গা দখল করে থাকে, মানে সেই জায়গা যদি আপনি উদ্ধার করতে চান, তাহলে তখনই বলা হচ্ছে এই যে বিএনপি দেখেন চাঁদাবাজি করছে বা জায়গা জোর জবল দখল করছে। তাহলে 17 বছর যারা আমাদেরকে নির্যাতন করলো, যারা আমাদের জায়গা জমি দখল করলো, যারা আমাদেরকে বাজার হাট থেকে বিদায় করলো, যারা আমাদের ব্যবসা করতে দিল না, যারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করলো, এখন কি সেটা যদি আমরা পুনরুদ্ধারের জন্য যাই, তাহলে সেখানে কি আবার আপনারা বলবেন আমরা চাঁদাবাজি করছি, আমরা জমি দখল করছি, আমরা তাদের ব্যবসা কেড়ে নিচ্ছি? এটা ঠিক আছে, কিন্তু তারেক রহমান সাহেবের নির্দেশনার পরেও তো প্রায় 3000 লোককে আপনারা বহিষ্কার করতে হয়েছে আপনাদের, তার মানে অপরাধের সঙ্গে তো জড়িত। হাতের 5টা আঙ্গুল তো সমান না, একটা দল করতে গেলে সব ধরনের শ্রেণীর লোকজনই থাকে, এবং সেই কারণে তো আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের পার্টির মহাসচিব যথেষ্ট আপনি দেখেন যেখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলেছিল যে যদি এই আওয়ামী লীগের সরকারের পতন হয় তাহলে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হবে, এটা ওয়াদুল কাদের নিজে বলেছে এবং সংখ্যা প্রকাশ করেছে। আপনি দেখেন তো 5ই আগস্টের পরে কি একজন লোককে কি এই দায়ে হত্যা করা হয়েছে? হয়নি। এবং সেটা কারো কি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে বলেছেন, প্রত্যেকটা জেলার নেতাকে উনি বলেছেন এক্ষুনি আপনার এলাকায় চলে যান, এবং একটা কারো বাড়ি ঘরে যাতে, এখন প্রথম যে মুভটা হয়েছে সেটা তো প্রথম দিনের মুভে যা বাড়িঘর নষ্ট, তারপরে কি দেখেছেন যে কোনো নেতাকর্মীকে হুমকি দেওয়া হয়েছে বা তাদের বাড়িঘর বিনষ্ট করা হয়েছে? আমরা বরং আমাদের বিএনপির নেতাকর্মীরা, পুলিশ আপনার থানাগুলো পর্যন্ত পাহারা দিয়েছে, আমরা তাদের বাড়ি পর্যন্ত পাহারা দিয়েছে, আমাদের নেতার নির্দেশে একটা লোককে গায়ে হাত দেওয়া হয়নি। তাহলে এই যে আমরা বলেছি যে না একটা রক্ত হবে না, এখন আপনারা যেটা বলে তার মধ্যে থেকে কিছু লোক 2-4 জন করবে, সেটা যদি আপনারা মিডিয়া বেশি ফলো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর যদি ফলো করে প্রচার করে, তাহলে আমাদের জন্য সেটা খুব দুঃখজনক। এছাড়াও তো এনসিপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে, এটি আপনি নিশ্চয়ই বলবেন। এর সঙ্গে জুলাই ঘোষণাপত্রের বিষয়টি রয়েছে, আপনারা এর আগে আলটিমেটামও দিয়েছিলেন, তখন সেটা সেই সময় জুলাই ঘোষণাপত্র হয়নি। যদি এখন বলা হয়েছে যে আগামী 30 কার্যদিবসের মধ্যে তারা সেটি ঘোষণা করবেন, এই জুলাই ঘোষণাপত্র আসলে কি থাকতে পারে? গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি কতটা বাস্তবায়ন হবে জুলাই ঘোষণার মাধ্যমে? জুলাই ঘোষণাপত্রের দাবিটা তো আরও আগের 31 ডিসেম্বরে আমরা, মানে ওই 24 শেষ হওয়ার আগে আমরা দাবি করেছিলাম যে এটা প্রত্যেকটা এই ধরনের বড় ঘটনার একটা ডকুমেন্ট থাকে, এই ঘটনার কোনো হিস্টোরিক্যাল কিংবা লিগ্যাল ডকুমেন্ট নাই, এবং না থাকার বড় খেসারত কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে এখনও পর্যন্ত, নানা ধরনের ষড়যন্ত্র ইত্যাদি হচ্ছে। তারপর সরকার আমাদের সমাবেশের মুখে, দাবির মুখে বলল যে আমরা এটা দেবো এবং বড় সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ করে দেবো। তারপর তারা করে প্রায় এটা হারিয়েই গিয়েছিল, এখন আবার এটা রিভাইভ করেছে। তারা বলেছে যে 30 কর্মদিবসের মধ্যে দেবে। আমি আশা করি যে এবার আর তারা প্রতারণা করবে না, এবার তারা এটা দিবে, নাহলে কিন্তু এখন আবার আন্দোলনটা আবার এটার ইস্যুতে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। জুলাই ঘোষণাপত্রে থাকতে হবে যে কেন বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটতে হয় বারবার, ঘটার পরে কি কারণে আবার আপনি পুরনো ক্ষমতায় ফেরত যান, নতুন করে কেন আমরা রাষ্ট্রটা ঢেলে সাজাতে পারি না। এবং বাংলাদেশে এই যে আপনি দেখবেন শহীদ আসাদ থেকে শুরু করে শহীদ নূর হোসেন এবং শহীদ আবু সাইদ, এই যে এত শহীদদের রক্তদানের পরেও আমরা রাষ্ট্রটাকে জনগণের করতে পারছি না। এই ঐতিহাসিক
প্রেক্ষাপটটা বর্ণনা করা থাকতে হবে এবং আপনি কি করতে চান তাহলে সামনে, মানে এটা থেকে বের হয়ে কি করতে চায়, কি ধরনের রাষ্ট্রকল্প, এই রাষ্ট্রকল্পটাই এখানে অল্প কথায় থাকবে। মানে একটা ঘোষণাপত্র যেরকম হয়ে থাকে সাধারণত খুব অল্প কথায় প্রিসাইজলি আপনি আপনার মূল নীতিটা, মূল কর্তব্যটা এখানে বলবেন, তারপর আপনার প্রোগ্রামগুলো তো সাজানো থাকবে, সেটা আলাদা আলাদাভাবে সেটা হবে। এই জিনিসগুলো থাকতে হবে জুলাই ঘোষণাপত্রে, যেটা আমরা আগেও বলেছিলাম যে বাংলাদেশের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি এবং সামনে আপনি কোথায় যেতে চান, কী ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র করতে চান যেখানে মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, এই জিনিসগুলি আসলে মানে ঘোষণাপত্রে থাকতে হবে। এটা যে এনসিপির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যদিও একটা গণ অভ্যুত্থানের জনাকাঙ্ক্ষার ভিতরে তৈরি করে একটা নতুন রাজনৈতিক দল। নানান আপনি নিজেও বললেন যে সচিবালয়ে আপনাদের কার্যক্রম রয়েছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় নানান ধরনের আপনাদের সমন্বয়কদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ। না, এটা সত্য নয়। এখন দেখেন, এনসিপি একটা রাজনৈতিক দল, সমন্বয়ক আর এনসিপি এক জিনিস না, ঠিক আছে? আমরা দেখেছি কি, মানে এটাকে বলে মিডিয়া সন্ত্রাস, যে ওই কি বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অমুক সমন্বয়ক একটা কাজ করেছে, ওটা দেয় এনসিপি নেতা, তারপর আমরা নিউজের ভেতরে ঢুকে দেখি কি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তমুক সমন্বয়ক, এবং সমন্বয়ক তো বিভিন্ন ছাত্র সংগঠনের লোকেরাই কিন্তু সমন্বয়ক ছিল। পরবর্তীতে দেখা যায় কি অমুক ছাত্র সংগঠন সে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভোল পাল্টেছে, ডাকাতি করতে গেছে, ধরা পড়েছে পুলিশের কাছে, দেখা গেছে আরেক ছাত্র সংগঠন। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। এনসিপির এখনো পর্যন্ত কেন্দ্রীয় কমিটি বাদে অন্য কোনো কমিটি নাই, ঠিক আছে? এবং এই কেন্দ্রীয় কমিটির এখনো পর্যন্ত একজনের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, ওই গাজী সালাউদ্দিন সাহেব, তার সেটা আমাদের ইন্টারনাল তদন্তের মধ্যে আছে এবং তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বাইরে এনসিপির কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কোন সমন্বয়ক সচিবালয়ে যাচ্ছে না যাচ্ছে সেটার দায়িত্ব আমাদের নেওয়ার কোনো দরকার নাই। আর মানে এখন বললে তো সবচেয়ে বেশি আসলে সচিবালয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো, যে দল যত বড় রাজনৈতিক দল সেই দল তত বেশি সচিবালয় থেকে নানা ধরনের সুবিধা আদায় করছে এবং তাদের বিভিন্ন জায়গায় ডিসি, ইউএনও, এসপি থেকে শুরু করে ওসি, পুরো মাঠ প্রশাসন আসলে বিভিন্ন রাজনৈতিক দলের মানে কথার মতোই চলছে এবং তাদের একটা ধারণা হয়েছে যে বিশেষ একটা রাজনৈতিক দল, ধরেন এই ক্ষেত্রে এটা গোপন করার কিছু নয়, বিএনপি ক্ষমতায় আসবে সামনে, তারা মনে করে এবং তারা ওইভাবে ভোলপাল্টে কাজ করা শুরু করছে। আমাদের ন্যূনতম কোনো ইনফ্লুয়েন্স কোথাও নাই, মানে এই যে মাঠ প্রশাসনে আমরা গেলে তারা হাসি মুখে আমাদেরকে একটা চা দেয় আর একটা ওই শুকনা বিস্কুট খাওয়ায়, এটা দিয়ে আমাদেরকে খুশি করার চেষ্টা করে। কিন্তু রিয়েল ইনফ্লুয়েন্স বলতে যেটা বোঝায় টেন্ডার, ইজারা, এই হাট নেওয়া, এই নেওয়া সেই নেওয়া, এটা সারা। এবং ধরেন নরসিংদীতে আপাতত এখানে আছেন, আপাকে রেখে আমি বলি নরসিংদীতে কি ঘটতেছে, নরসিংদীতে এগুলো সমস্ত কিছু কার কাছে? ইউএনও, ডিসি, টিসি, এগুলো সব তো আসলে বিএনপি যেভাবে বলতেছে ওভাবে চলতেছে, এখানে এনসিপি তো নাই, মানে পিকচারেই নাই। এবং এইটা পুরো জেলা, প্রায় প্রত্যেকটা জেলাতেই একই অবস্থা। হ্যাঁ, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল এবং আপা বলেছেন যে বিএনপি আসলে গণঅভ্যুত্থানের পরে এই সরকারি অফিসগুলো পাহারা দিয়েছে, এখন তাদের হয়তো একটা অধিকারও জন্মেছে যে এগুলো তারা নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা যদি লিগ্যাল আইনের মধ্যে হয় কোনো অসুবিধা নাই, কিন্তু অনেক ক্ষেত্রে আইনের অনেক ব্যত্যয় ঘটছে। আমার সাথে সাক্ষাৎ করার কারণে পলাশের ইউএনওকে 24 ঘন্টার নোটিসে ট্রান্সফার করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, কিন্তু সেগুলো দিলে এই টক শো আপনার মানে অনেক আরও লম্বা হবে আর কি। ঠিক আছে, আবার জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটি আসলে বাস্তবায়ন হবে কিনা, যদি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চায় সবাই? আমরা তো আশাবাদী যে যেটা বললেন যে 30 কর্মদিবসের মধ্যে এই জুলাই এটা ইয়ে হবে। কিন্তু আমার কথা হলো যে ধরুন যে কোনো রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা যে কোনো সিদ্ধান্ত কোনো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলাটা শ্রেয় সেটা, এবং সেটা কীরকম হবে, কী কী জিনিসগুলো থাকবে, এগুলো বিষয়ে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে সরকারের সাথে একটা খোলামেলা আলোচনা করে এটা সিদ্ধান্ত গ্রহণ করলে আমার মনে হয় জিনিসটা আরো সুন্দর হবে এবং সবাইকে নিয়ে সেই আলোচনা তো আপনাদের সঙ্গে করেছে এনসিপির মনে হয় আগের প্রতিনিধি দলগুলো আপনাদের সঙ্গে আলোচনা করেছে, ফাইনালাইজ করতে পারে। সেটা যদি আমাদের সবাইকে নিয়ে যদি করে তাহলে এটা যে কথাটা যে আমাদের প্রত্যাশার জায়গাটা, তাহলে প্রত্যাশার সেটা করার পরে যদি এদের সাথে একটা ফিনিশিং আওয়ারে যদি একটা মিটিং করে বলে যে আমরা এই করতে চাই, সেখানে যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আমাদের রাজনৈতিক দলগুলো তাদের শেষ সময় সাজেশনগুলো দিতে পারবে এবং সেটা আরও বেশি সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়টি সামনে এনেছেন স্যার, আপনার কি মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম যেহেতু বন্ধ, আওয়ামী লীগকে নিবন্ধনে বাতিল করা উচিত? হ্যাঁ, এটা তো আমাদের নেতা, আমরা সবসময় বলছি যে এটা তো সরকারের ঐকান্তিক ইচ্ছা অথবা নির্বাচন কমিশন যে কোনো সময় নিবন্ধন বাতিল করতে পারে, অন্য সময় করেছে না, তা সেটা এটার এখতিয়ারই তো নির্বাচন কমিশনে। তো নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে করতে পারে, স্বাধীনভাবে যদি তারা কাজ করতে পারে, তাহলে তারা কেন পারবে না যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে? অবশ্যই পারবে নির্বাচন কমিশন।
আপনার কি মনে হয় যে এই নির্বাচন কমিশনের সেই আছে আগ্রহ বা আছে এরকম, নাকি সেটার জন্য আন্দোলন করতে হবে? মানে আই হোপ যে আন্দোলন করতে হবে না, কিন্তু আলামত যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে এটা তো আন্দোলন করতে হবে। আর এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের অন্য অনেকগুলো বিষয়ে প্রশ্ন আছে, সেগুলো আমরা নানা সময় তুলেছি। এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কিন্তু এখনই প্রশ্নবিদ্ধ, মানে নির্বাচনের আরও তো কিছু সময় আছে, কিন্তু তারা ধরেন মানে যেভাবে কার্যক্রম চালাচ্ছে এবং পুরনো আপনার এমন কিছু জিনিসে তারা বিরোধিতা করেছে। যেমন ধরেন একটা আমি উদাহরণ দিই, সশরীরে এসে আপনাকে মনোনয়নপত্র জমা দিতে হবে, এটা সংস্কার কমিশন প্রস্তাব করেছে, নির্বাচন কমিশন এটা বিরোধিতা করছে। আপনি বলেন তো, এটা তো পরিষ্কারভাবে আওয়ামী লীগকে আটকানোর জন্য করা হয়েছে, যে আপনি সশরীরে আসতে হবে, ফেরারি আসামি আপনি ভার্চুয়ালি মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। মানবতা বিরোধী অপরাধে যদি আপনি অভিযুক্ত হন, তাহলে আপনি মনোনয়ন মানে আপনি নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য হবেন। এই প্রস্তাবেও নির্বাচন কমিশন মানে রাজি হয় নাই। এরকম আরও কতগুলো জিনিস আছে আপনার, যে ফেরারি আসামির ক্ষেত্রেও তারা রাজি হয় নাই। তো এটা এই নির্বাচন কমিশন কী কারণে এরকম করছে আমরা জানি না, কারণ এই নির্বাচন কমিশন কিন্তু পুরনো যে 2022 সালের যে আইনটা, সে আইনে পরিচালিত হচ্ছে, এবং তখন থেকেই আমরা বলেছিলাম যে এই নির্বাচন কমিশন এভাবে কাজ করতে পারে না, এটা পুনর্গঠন করা দরকার। তো আশা করবো যে ইসি এটা এই যে এখন যে সন্ত্রাস বিরোধী আইনে যে রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এইটার ফলো আপ হিসেবে তারা নিজ উদ্যোগে এটা করবে, না করলে তাদেরকে আন্দোলনের মুখোমুখি হতে হবে। একটা বড় বিষয় হলো যে মানে দুটি দাবি তো আপনাদের পূরণ হয়েছে, একটা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আর একটা হলো যে জুলাই ঘোষণাপত্র আসছে। এর বাইরে একটা বড় বিষয় থেকে সংবিধান সংশোধন সহ জাতীয় ঐক্যমত, সেই জায়গাটা আসলে কি পরিস্থিতি? ঐক্যমত কমিশন গঠন হয়েছে, তারা কাজ করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। আপনারা কি মনে করেন এই প্রক্রিয়াটা সফল হবে? মানে হতে হবে, এখানে সকল রাজনৈতিক দলকে আমি আশা করব বিএনপির প্রতি আহ্বান থাকবে, সবচেয়ে বড় দল হিসেবে তারা সবচেয়ে দায়িত্বশীলতার পরিচয় এখানে দেবে, এবং রাষ্ট্র সংস্কারটা করতে পারলে বিএনপি কিন্তু সবচেয়ে বড় লাভবান হবে। কারণ তারা যে ধরনের ক্ষমতা কাঠামোর কারণে বাংলাদেশে বারবার গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মতো পরিস্থিতি হয়, এবং আপনি গণ অভ্যুত্থানের মুখে যখন পড়েন তখন কিন্তু আপনার রাজনীতি আর থাকে না, ঠিক আছে? কিন্তু আপনার এমন একটা অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে যেতে হবে যে আপনি বিরোধী দলে থাকলেও রাজনীতিতে আছেন। আমি আজকে বিরোধী দলে আছি, আমি রাজনীতিতে আছি, আমাকে সরকার অন্য যে রাজনৈতিক দল সরকার হিসেবে আছে সে আসলে আমাকে রাজনীতি করতে দিচ্ছে, আবার আমি যখন সরকারে যাব আমি বিরোধী দলকে ওই স্পেসটা দেবো। এই অ্যারেঞ্জমেন্টটা আমাদেরকে একটা অল পার্টি এগ্রিমেন্টে যেতে হবে। আর আদারওয়াইজ যদি সরকারি দলের এরকম কোনো ইচ্ছা থাকে যে আমি প্রশাসন থেকে শুরু করে মাঠ আমি আমার দখলে রাখবো, পুলিশ দিয়ে, সরকারি ছাত্র সংগঠন দিয়ে, যুব সংগঠন দিয়ে, প্রশাসন আমি আমার দখলে রাখবো, মানে আওয়ামী লীগ যা যা করেছে, এবং বিরোধী দলগুলো নামলেই আমি তাকে ক্র্যাকডাউন করবো, তাকে আমি মারবো, তাকে আমি রাস্তা দাঁড়াতে দেবো না, এই কাজ যে সরকার আগামীতে করতে চাইবে, যে রাজনৈতিক সরকার, তার কিন্তু পরিণতি খুব খারাপ হবে। মানে এগেইন আপনি গণ অভ্যুত্থানের মুখে পড়ার সম্ভাবনা থাকবে। এর চেয়ে বেটার হচ্ছে প্রত্যেকে, এটা বিএনপির জন্য শুধু বলছি না, যে কোনো সরকারের জন্য, যে কোনো রাজনৈতিক দলের জন্য, যে আপনি বিরোধী দলকে স্পেস দেবেন, পার্লামেন্টও দেবেন, পার্লামেন্টের বাইরেও দেবেন, তাহলে ডেমোক্রেসিটা হেলদি হবে এবং সরকার টেকসই হবে। আপনি ডেমোক্রেসি কথা, নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা তো রাজনৈতিক দল একে অপরের প্রতিপক্ষ, সেখানে কোন বিষয়গুলোতে আপনার মনে হয় যে ঐক্যমত সম্ভব বা হতে পারে? মানে এখানে ঐক্যমত্যটা আসতে হবে যে এই 72-এর সংবিধানের যে এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামো, এক ব্যক্তিকে, মানে তাকে আপনি কি লেভেল করে তোলেন আসলে? আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে কোনো 5 জনের মধ্যে 6 জন, ডক্টর ইউনূস সহ ধরতে গেলে প্রধান নির্বাহী, সেটার নাম কখনো প্রেসিডেন্ট, কখনো প্রধানমন্ত্রী, কখনো প্রধানমন্ত্রী, যে নামই হোক, উনি সহ 6 জন। আপনি এর মধ্যে শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পলাতক, এরশাদকে তো আসলে রাজনৈতিক দলগুলো রিহ্যাবিলিটেট করেছেন, এরশাদেরও আসলে 90 সালে শেষ হয়ে যেত। শেখ মুজিবুর রহমানকে আসলে হত্যা করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা শিকার হতে হয়েছে একমাত্র, আর শেখ হাসিনা তো গেল, শুধুমাত্র বেগম খালেদা জিয়া এবং হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, তারাই স্বাভাবিক প্রক্রিয়ায় টিকে আছে। তার মানে এই ক্ষমতা লড়াই সংগ্রাম করতে হয়েছে, অফকোর্স করতে হয়েছে, সেটাই বলতেছি। তার মানে বেগম খালেদা জিয়া অত বড় ভুল করেন নাই যে কারণে তাকে এই ধরনের পরিণতি মুখে পড়তে হবে, এবং তার জীবনটা আল্লাহর রহমতে শেষ জীবনটা এসছে, উনার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, যেটা একটা সংগ্রামী রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে তার এটা শেষ হবে, এটা বোঝা যাচ্ছে। এখন আমরা যে ধরনের ক্ষমতা কাঠামো বাংলাদেশ রাষ্ট্রে দেখতে পাই, এই ক্ষমতা কাঠামো আসলে ওই প্রধান নির্বাহীকে কি লেভেল করে তোলে, হত্যাযোগ্য করে তোলে, কারণ তাকে তো ক্ষমতা থেকে নামানো যায় না। হয় আপনাকে পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান করতে হবে, অথবা নেগেটিভ অর্থে এখানে সামরিক অভ্যুত্থানের মতো ঘটনা ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি একটা হত্যাযোগ্য প্রাণীতে পরিণত হন। এই অ্যারেঞ্জমেন্টটা খুব ভয়ঙ্কর। এইটার ব্যাপারে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত আসতে হবে যে আমরা এটা চাই না। যেমন এবার বলা হয়েছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না জীবনে। দরকার কি 2বারের বেশি একজন লোকের প্রধানমন্ত্রী হয়, এরপর আপনি দল সামলান, কোনো অসুবিধা নেই। এই কতগুলো ব্যাপার আছে। তারপর ধরেন দলীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়োগ কে দেবে? এখন কিন্তু প্রধান নির্বাহী দেন, মানে প্রধানমন্ত্রী দেন রাষ্ট্রপতির মাধ্যমে, যে কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই অ্যারেঞ্জমেন্টগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে যে আমরা এটা করব না, আমরা একটা রাষ্ট্রকে স্বাধীনভাবে কাজ করতে দেব। সরকারেরও যদি কোনো ভুল থাকে সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধরতে পারবে। এরকম পৃথিবীতে অনেক উদাহরণ আছে, যেমন ট্রুডোর বিরুদ্ধে ওদের যে দুর্নীতি দমন কমিশন, সেই দুর্নীতি দমন কমিশন ট্রুডোর বিরুদ্ধেও সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে নানা ধরনের স্টেটমেন্ট দিয়েছে।
এই স্বাধীনতাটুকু আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে, তাতে করে সকল রাজনৈতিক দল কিন্তু বেনিফিটেড হবে, লম্বা সময়ের জন্য প্রত্যেকেই রাজনীতি টিকে থাকতে পারবে। এই ঐক্যমত্যগুলোতে যারা বেশি বড় রাজনৈতিক দল, যারা মনে করছে যে দ্রুত তারা ক্ষমতায় যাবে, তাদেরকে আগে বেশি আন্তরিকতা সেখানে তো মানে সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। সেটি আসলে সবাই বলছে নির্বাচিত সরকার ছাড়া আসলে এই পরিবর্তনের সুযোগ নেই বা সেটি করা উচিত হবে না। না, এখানে দুইটা ইস্যু। একটা হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতা, 3 জোটের রূপরেখা এখানে হয়েছিল, যে আপাত আন্দোলনের মুখ, 3 জোটের রূপরেখা পরে বাস্তবায়ন হলো না কেন? রাজনৈতিক দলগুলো কিন্তু এটা বিট্রে করেছে প্রত্যেকবার। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে পদ্ধতিগত। নির্বাচিত সরকার এসে আসলে সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে সংবিধান সংশোধনী। 17টা সংশোধনী হয়েছে, 18 নম্বর সংশোধনীর জন্য কিন্তু এত কিছু হচ্ছে না। আমরা বলছি যে একটা আমূল ক্ষমতা কাঠামোর পরিবর্তনটা করতে হবে। এইটা করার জায়গা নির্বাচিত সংসদ না, হয় এটা আপনাকে গণপরিষদে আসতে হবে অথবা আপনাকে গণভোটে করতে হবে, এবং ওই সংস্কারকৃত বা ওই পরিবর্তিত সংবিধানের অধীনেই পরবর্তী সংসদটা হবে। এই কারণে আমরা প্রস্তাব করেছি যে আপনি আগামী নির্বাচনটা এমন করেন, যারা জিতে আসবে তারা প্রথমে গণপরিষদ গঠন করবে, 120 দিন, 240 দিন, হোয়াটএভার, বা 6 মাস, এই সময়ের মধ্যে তারা সংবিধানটা পরিবর্তন করবে এবং সেটা জনগণের কাছ থেকে অনুমোদন নিয়ে এসে আপনার যখন পরিবর্তন হলো তারপরে আপনি আসলে মানে সংসদ হিসেবে কাজ করবেন। এই যে একই নির্বাচনের মধ্যে দুটো কাজ হওয়া, এটা কিন্তু অতীত ইতিহাস আছে অনেক, মানে আমাদের দেশেও আছে, পার্শ্ববর্তী অনেকগুলো দেশেও আছে। এই ফরম্যাটটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো। কিন্তু নির্বাচিত সংসদ গিয়ে আসলে সংবিধানে হাত দিতে পারে না, কারণ সংবিধানের অধীনে আপনি শপথ নেন, নিয়ে আপনি আসলে সংসদ হন, তো আপনি তখন আর এই সংবিধানটাকে পরিবর্তন করতে পারেন না, সামান্য কিছু সংশোধনী করতে পারেন মাত্র, যেটা ওই সংবিধানের মৌলিক কোনো কিছু পরিবর্তন করে না। আবার যেটি বলছিলেন সারাত তুষার, যে আপনারাই লাভবান হবেন ঐক্যমত এবং পরিবর্তনের ফলে, যে আসলে কতটা হবেন, আপনারা কোন জায়গাগুলোতে আপনাদের দ্বিমত রয়েছে বা একমত হয়েছে আছেন? এই আপনার এই বর্তমান সরকারের যে সংস্কার প্রস্তাব দিয়েছে, এবং আপনারা দেখেছেন যে আমাদের প্রত্যেকটা সংস্কার প্রস্তাবের আপনার প্রত্যেকটা বিষয় বিএনপি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে, আমরা এটা নিয়ে স্টাডি করেছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের বিএনপির নেতারা যখন সংস্কার কমিশনের প্রতিটা বিষয়ে যখন তারা গিয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয় ধরে ধরে তারা কথা বলেছেন। এবং আপনার সংস্কারের যে যারা প্রধান তারাও বলেছে যে বিএনপির যথেষ্ট আন্তরিকতা দেখেছে এবং তারা যে একটা হোমওয়ার্ক করেছে এটা আমাদের বোঝা গেছে, এবং তারা দীর্ঘদিন হোমওয়ার্ক করে বেশ বড় একটা সংশোধনী দিয়ে বা তাদের সিদ্ধান্তগুলো তারা পাঠিয়েছে। এখন আমাদের কথা হলো যে আমরা যেটা মনে করি যে ধরেন এই আমরা যে সংস্কার আমাদের সাথে আলোচনা হলো বা আমাদের যে বিষয়গুলো আমরা ত্রুটি ধরলাম বা আমরা যেটা আমরা বিরোধিতা করলাম, এখন এই বর্তমান এই যে কমিশনের যারা, তারা কোন বিষয়গুলো রাখছে, কোন বিষয়গুলো বাদ দিচ্ছে, সেখানে আমরা যেটা বলছি রাখার জন্য সেটাকে আদৌ রাখছে কিনা, বা আমরা যেটা বিরোধিতা করছি সেটাই রাখছে কিনা, সেটা তারা আমরা জানছি না। তা আমার কথা হলো যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। আমরা বলেছি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটা চলবে, সেটা আজকে যদি হবে তা তো না। এটা আজকে যদি আমরা যে দাবিগুলো নিয়ে এই ইউনিট সরকারের যদি আজকে শেষ হয়ে যায়, তাহলে কি সংস্কারের প্রক্রিয়া কি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে না। বাংলাদেশের এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আপনারা দেখেন যে আমরা প্রায় 2 বছর আগে আমরা যে 31 দফা দিয়েছি, তার 30 দফা দিয়েছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা যে সংস্কারমূলক বিভিন্ন আমাদের দল এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে 31 দফা দিয়েছে, এই 31 দফা নিয়েই কিন্তু আমরা এখন সবচেয়ে বেশি ব্যস্ত। সারা বাংলাদেশে আমরা এটাকে মানে আমরা কর্মী সভা করছি, আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। তা আমরা সংস্কার চাই বলেই তো এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো আমরা কেন চাচ্ছি? আমরা তো আমাদের অতীতের যে আমাদের সংবিধান তার দলের তাদেরকে আমূল পরিবর্তন করেই কিন্তু আমরা 31 দফা দিয়েছি। তা আসলে আমরা সংস্কার চাই না, এটা কিন্তু এই যে একটা নেগেটিভ একটা ধারণা দেওয়া যে বিএনপি সংস্কার চায় না, কিন্তু আমরা দেখেন প্রতিটা সংস্কারের ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা আমাদের মতামত দিয়েছি। তা আমরা মনে করি যে আমরা যে কথাটি বলেছি যে পার্লামেন্টেই এই সিদ্ধান্ত আসবে না, আমরা মনে করি সকল সমাধানের মূল হচ্ছে পার্লামেন্টে যেতে হবে, এবং আগামী এখন যে সংস্কারগুলো হচ্ছে সেগুলো কিন্তু আগামী পার্লামেন্টেই পাশ করতে হবে। এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের যে দাবি সেটা হলো যে যত দ্রুত সম্ভব একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া, এবং যে প্রশাসনের যে বিভিন্ন জায়গায় যে নির্বাচন কমিশন সহ যেখানে যেখানে পরিবর্তন দেখা করতে পারে, দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আপনাদের দুজনকে আমি বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের কাছ থেকে। দর্শক, নিউজ এন্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।